আসসালামু আলাইকুম। পরীক্ষাতে এরকম একটি শর্ট কেস দিয়ে যদি বলে লুক অ্যাট দ্য পেশেন্ট অ্যান্ড এক্সামিন দ্য রিলেভেন্ট, তখন আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেটি এই ভিডিওতে আলোচনা করব। এই পেশেন্টের ইন্সপেকশন ফাইন্ডিংয়ে আমরা দেখতে পারতেছি তার আইবলগুলো মিডিয়ালি রোটেটেড। তাহলে আমাদের আইডিয়া করে নিতে হবে ইট মে বি এ কেস অফ অপথ্যালমোপ্লেজিয়া। সো আমাদের এক্সামিনেশন অ্যাপ্রোচ হবে ওকুলার মোটর নার্ভগুলো এক্সামিন করা। সেগুলো হলো ক্রিনিয়াল নার্ভ 3, 4 অ্যান্ড 6। তাহলে আমরা পেশেন্ট থেকে গ্রিটিংস অ্যান্ড পারমিশন নিয়ে এক্সামিনেশন স্টার্ট করব। এক্সামিনেশনের শুরুতে আমরা পিপিলের সাইজ এবং রিয়েক্টিং টু লাইট কিনা ডিরেক্ট এবং কনসেনশুয়াল রিফ্লেক্সগুলো দেখে নিলাম, কারণ থার্ড নার্ভ পালসিতে পিপিল স্পেয়ারিং অথবা পিপিল ইনভলভিং থার্ড নার্ভ পালসি হয়। এরপরে অল ডিরেকশনে আমরা আইবলের মুভমেন্টগুলো চেক করব, যেখানে আমরা 3, 4 এবং 6 নার্ভের ইনভলভমেন্ট বুঝতে পারি। এইচ শেপ ম্যানারে আমরা আইবলের মুভমেন্টগুলো চেক করলাম, যেখানে আমরা দেখতে পারতেছি বাইল্যাটারালি মুভমেন্ট ফেলিওর আছে ডিউরিং অ্যাবডাকশন। একদম শেষে পেশেন্টের ডিপ্লোপিয়া আছে কিনা আমরা চেক করলাম। সমস্যা হয় না না, আঙ্গুল কয়টা এখানে? দুইটা আঙ্গুল। এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ইনটেক্ট আছে কিনা আমরা দেখে নিলাম। তবে শর্ট কেস যদি আমাদের প্রেজেন্ট করতে হয় আমরা এভাবে বলবো, এক্সামিনেশন অফ দিস মিডল এজড জেন্টলম্যান রিভিলস দেয়ার ইজ bilateral convergent squint present, visual acuity is preserved, pupils are equal in size and reacting to light, there is no ptosis. Extraocular movement examination reveals there is abduction failure bilaterally, which is evidenced by marked limitation of lateral rotation of both eye, while adduction, elevation and depression are intact. The patient also complains of horizontal diplopia, which is worsened on lateral gaze. So my provisional diagnosis is this is a case of bilateral 6 nerve palsy. এক্সামিনেশন শেষে স্যাররা আমাদেরকে কিছু কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, যেমন হোয়াট আর দ্য আদার রিলেভেন্ট এক্সামিনেশনস ইউ ওয়ান্ট টু ডু। আমার অ্যান্সার হবে স্যার আই ওয়ান্ট টু ডু এ ফান্ডোস্কোপি। কেন করতে হবে তুমি চাও ফান্ডোস্কোপি করতে? স্যার আই ওয়ান্ট টু সি দ্য অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক সোয়েলিং যদি বাইল্যাটারালি থাকে ইট ইজ এ ফিচার অফ রেইজড আইসিপি, এবং রেইজড আইসিপিতে কমনলি বাইল্যাটারাল 6 ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়। অপটিক ডিস্ক সোয়েলিং আমরা কীভাবে বুঝি? এখানে যে অপটিক ডিস্ক মার্জিনটা নর্মালি থাকে খুবই রেগুলার, কিন্তু এখানে দেখেন আমরা অপটিক ডিস্ক মার্জিনগুলো বুঝতে পারতেছি না, অর্থাৎ ইল ডিফাইন্ড মার্জিন অফ দ্য অপটিক ডিস্ক, ইট ইন্ডিকেটস অপটিক ডিস্ক সোয়েলিং। বাইল্যাটারাল অপটিক ডিস্ক সোয়েলিংয়ের মোস্ট কমন কজ হচ্ছে রেইজড আইসিপি। এটার যে ইটিওলজি সেগুলো হচ্ছে আইদার ইকসল হতে পারে, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ, বেজাল মেনিনজাইটিস, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন অ্যান্ড হাইড্রোকেফালাস। এই কয়েকটা কজে রেইজড আইসিপি হতে পারে, এবং এই রেইজড আইসিপিটাই বাইল্যাটারাল 6 নার্ভ পালসি করতে পারে। তুমি আর কী কী দেখতে চাও? স্যার আই ওয়ান্ট টু সি দ্য সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন। সেগুলো কি? নেক রিজিডিটি এবং কার্নিক সাইন। এটার উদ্দেশ্য কি? আমার পেশেন্ট কি ক্রনিক টিউবারকুলার মেনিনজাইটিসের কিনা, সেই ক্ষেত্রে বেজাল মেনিনজাইটিসে রেইজড আইসিপি ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এরপরে আর কী কী দেখতে চাও? স্যার আই ওয়ান্ট টু সি দ্য লং ট্র্যাক্ট সাইন, মানে হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লেশন হলে যে সাইনগুলো আমরা পাবো সেগুলো আমরা চেক করতে চাই। কী কী হতে পারে? স্পাস্টিসিটি, হাইপার রিফ্লেক্সিয়া অ্যান্ড এক্সটেন্সর প্লান্টার রেসপন্স। এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট। তাহলে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয় কোন কোন কন্ডিশনে? বাইল্যাটারাল পন্টাইন স্ট্রোক যদি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস, অথবা টিউমার কম্প্রেসিং দ্য ব্রেন স্টেম। এই ব্রেন স্টেম কম্প্রেসিং টিউমারগুলো যদি 6 নার্ভ নিউক্লিয়াস অথবা 6 নার্ভকে কম্প্রেস করে, তাহলেও বাইল্যাটারাল 6 নার্ভ পালসি নিয়ে আমার কাছে আসতে পারে। তাহলে আমি এক্সক্লুড করে ফেললাম এগুলো দেখে যে কজ অফ বাইল্যাটারাল 6 নার্ভ পালসিগুলো কী। ফান্ডোস্কোপি দিয়ে আমি রেইজড আইসিপি এক্সক্লুড করবো, মেনিনজাইট ইরিটেশন দিয়ে আমি মেনিনজাইটিস এক্সক্লুড করবো, লং ট্র্যাক্ট সাইন দিয়ে আমি কোনো স্ট্রোক বা মাল্টিপল স্ক্লেরোসিস বা টিউমার এগুলো এক্সক্লুড করবো। এখন কমনলি আরও কিছু ইনফরমেশন যদি আমরা জানতে চাই, ফলস লোকালাইজিং সাইনটা কী? যদি 6 নার্ভ পালসি উইদাউট এনি লেশন ইন দ্য অ্যাবডুসেন্স নিউক্লিয়াস অথবা নার্ভ অরিজিন ইন দ্য পন্স অথবা নিউক্লিয়াসে ইনভলভমেন্ট নাই, তাও 6 নার্ভ পালসি পাচ্ছি, এটাই হচ্ছে ফলস লোকালাইজিং সাইন, এবং এটাই পাই হচ্ছে রেইজড আইসিপিতে। কারণ রেইজড আইসিপিতে কেন মোস্ট কমনলি 6 নার্ভ ইনভলভমেন্ট হয়? সেটি হচ্ছে আমাদের 6 নার্ভটা পন্স থেকে অরিজিন হয়ে অনেক লং একটা কোর্স নিয়ে অরবিটে এসে ল্যাটারাল রেক্টাস মাসেলকে সাপ্লাই দেয়। এই লং কোর্সের মধ্যে ডোরেলোস ক্যানেল নামে একটা জায়গা থাকে, সেটা হচ্ছে প্যাট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। এই জায়গায় অ্যাবডুসেন নার্ভটা ফিক্সড। তো রেইজড আইসিপি যখন হয় তখন ব্রেন স্টেমকে নিচের দিকে পুশ করে, রেইজড আইসিপির প্রেশারটা ব্রেন স্টেমকে নিচের দিকে পুশ করার কারণে এই যে অ্যাবডুসেন্স নার্ভটা সেটাও একটু স্ট্রেচ হয়। যেহেতু এটা ফিক্সড,
তাহলে যখন ব্রেন স্টেম নিচের দিকে পুশ হবে তখন এই জায়গায় স্ট্রেস হওয়ার কারণেই অ্যাবডোসেন নার্ভটা আমরা ইনভলভমেন্ট হতে পারে, তখন পেশেন্ট বাইলেটারাল সিক্স নার্ভ পালসি নিয়ে আসতে পারে। তাহলে কমন ইনভলভমেন্ট অফ সিক্স নার্ভ ইন রেজড আইসিপির কজ হচ্ছে দুটো, একটা হচ্ছে তার লং কোর্স, নাম্বার 2 হচ্ছে ডোরেলোস ক্যানেলে ফিক্সড পার্ট থাকার কারণে সে যখন ব্রেন স্টেম হার্নিয়েশন বা নিচের দিকে প্রেস হয় তখন এই নার্ভটা এনট্র্যাপমেন্ট হয়ে পালসি ডেভেলপ করতে পারে। এই কন্ডিশনে পেশেন্টের হচ্ছে সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ হয়, যেটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজের আন্ডারে চলে যায়। সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ হয়ে ভেন্ট্রিকুলার এক্সটেনশন ডেভেলপ করে এবং পেশেন্টটার আলটিমেটলি অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস ডেভেলপ করে। এই হাইড্রোকেফালাসের কারণে তার রাইজড আইসিপি হয়, সাথে বাইলেটারাল সিক্স নার্ভ পালসি ডেভেলপ করে।